বিএনপির কমিটি ঘোষণার পর থেকেই বেড়ে চলেছে অসন্তোষ, নানাভাবে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের হুমকি। চট্টগ্রামের কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ। যারা কেবল ঢাকায় বসেই বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করেন এবং পদ পেয়ে যান, তাহলে তো নেতাকর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু এই কমিটিতে আমরা পাইনি। সেখানে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে। আমি এখানে কাজ করার মতো পরিবেশ আছে বলে আমি মনে করি না। কমিটি গঠনে ছোটখাটো ভুল থাকলেও আন্দোলনে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য সিনিয়র নেতাদের। কেন্দ্রীয় কমিটিতে বেশি হলো কম হলো, মেধাবী হলো মেধাবী হলো, এটি কিন্তু একমাত্র পূর্ব শর্ত না যে কোনো আন্দোলন সংগ্রামে সফলতার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সপরিবারে নিরুদ্দেশ হওয়ার তথ্য মিলল নিখোঁজের তালিকায় থাকা দুই ভাইয়ের। দুজনই নর্থ সাউথের প্রাক্তন ছাত্র। ইয়েমেনে আল কায়দা নেতার সাথে সাক্ষাৎ করেছিলেন 6 বছর আগে। পলি আর্টিজানে হামলার পর থেকে গুলশান বনানী এলাকায় বন্ধ গণপরিবহন। দুর্ভোগে হাজার হাজার কর্মজীবী। সমস্যা সমাধানে বিশেষ বাস ও রিকশা সার্ভিস চালুর উদ্যোগ। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় যশোরের জাতীয় পার্টির সাবেক এমপি শাখাওয়াত সহ 8 জনের রায়কাল। সর্বোচ্চ শাস্তির আশাবাদ রাষ্ট্রপক্ষের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন 30% বেশি বাড়ানো যাবে না। প্রজ্ঞাপন জারি, স্বাগত জানালেন অভিভাবকরা। সরকারকে এই জন্য সাধুবাদ জানাই। আমরা চাই না 30%ও বাড়ুক। এবং রাজধানীতে মৌসুমী জ্বরের প্রকোপ। শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। ঠান্ডা গরমের মিশ্র আবহাওয়াই কারণ বলছেন চিকিৎসকরা। সচেতন হওয়ার পরামর্শ। বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ আর অসন্তোষ এখন তুঙ্গে। রাজনৈতিক কৌশল বিবেচনায় শীর্ষ নেতাদের কেউ কেউ বিষয়টিকে স্বাভাবিক বলে দাবি করলেও অনেকেই ব্যক্ত করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কেউ কেউ দিচ্ছেন পদত্যাগের হুমকি। ক্ষোভের প্রকাশ করেছেন নানাভাবে। তবে কমিটির গঠনে ছোটখাটো ভুল থাকলেও আন্দোলনে এর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে দল গুছিয়ে আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াবে বিএনপি, এমনটাই প্রত্যয় ব্যক্ত করেছিলেন দলের শীর্ষ নেতারা। কিন্তু কাউন্সিল অনুষ্ঠানের পর কোনো আন্দোলন তো দূরের কথা, উপরন্তু দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতেই সময় নেওয়া হয় 4.5 মাস। নেতাকর্মীদের কাছে বহুল প্রতীক্ষিত এই কমিটি বিএনপির জন্য স্বস্তি বয়ে আনেনি। বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় এই কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মোসাদ্দেক আলী ফালু ভাইস চেয়ারম্যান এবং শামীমুর রহমান সহপ্রচার সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। এরই মাঝে দলের জ্যেষ্ঠ নেতা আব্দুল্লাহ আল নোমান ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে খবর আসে শীর্ষ গণমাধ্যমগুলোতে। এছাড়া দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। এমন পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির এই সদস্যও প্রশ্ন তুললেন কমিটি নিয়ে। যারা কেবল ঢাকায় বসেই বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করেন এবং পদ পেয়ে যান, তাহলে তো নেতাকর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। দলের স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সুযোগ সন্ধানী নেতাদের বাদ দিয়ে ত্যাগী ও যোগ্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করার তাগিদ দিলেন হান্নান শাহ। দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে, দলকে ভাঙার চেষ্টা করেছে, ওইরকম নেতাদের ছাড়া যাদেরকে নিয়ে দল শক্তিশালী হবে তাদের নেওয়া উচিত। যারা নাকি এমপি হইলেন অনেকবার, মন্ত্রী হইলেন অনেকবার, তারা যদি আমি বলবো যে একটা সদস্যও থাকেন, সেটাও মনে বলবো যে দলের প্রতি কৃতজ্ঞতা। দলের স্থায়ী কমিটির এই নেতা মনে করেন কমিটি গঠনে ছোটখাটো কিছু ভুল ত্রুটি থাকলেও আন্দোলন সংগঠনে এর নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। কেন্দ্রীয় কমিটিতে বেশি হলো কম হলো, মেধাবী হলো মেধাবী হলো, এটি কিন্তু একমাত্র পূর্ব শর্ত না যে কোনো আন্দোলন সংগ্রামে সফলতার। এই অবস্থায় সংগঠন থেকে কেউ পদত্যাগ করলে তা দলের জন্য নয়, ওই নেতার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু আমি যদি হোঁচটের মধ্যে বসে পড়ি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির নগর কমিটি নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্ক।
5 সদস্যের কমিটি 7 বছর কাটানোর পর এবার 101 সদস্যের কমিটির 3 সদস্যের নাম ঘোষণা করেছে বিএনপি। তার মধ্যে আবার দুজনই আগের কমিটির। এদিকে নতুন কমিটিতে পদ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ করেছেন সাবেক ও বর্তমান নেতারা। আবার কেউ কেউ দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। 2002 সালে মীর নাসিরকে সভাপতি এবং দস্তগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছিল নগর বিএনপির সবশেষ পূর্ণাঙ্গ কমিটি। এরপর গত 14 বছর ধরে চলে আসছে কমিটি গঠনের নামে নানা ধরনের নাটক। কখনো আহ্বায়ক কমিটি কিংবা কখনো সীমিত পরিসরে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে চলছে নগর বিএনপির রাজনীতি। এর মাঝে 2010 সালে আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি এবং ডাক্তার শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় 5 সদস্যের কমিটি। 3 মাসের মধ্যে 101 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও তারা কাটিয়ে দিয়েছেন 6 বছর। অবশেষে শনিবার আগের কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেনকে সভাপতি এবং সাবেক যুবদল নেতা আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় 3 সদস্যের নতুন কমিটি। গত কমিটির যেটা আমরা তো জমা দিয়েছি, কেন্দ্রের কাজ হচ্ছে সেটাকে রিকমেন্ড করে ছেড়ে দেওয়া, যেটা কেন্দ্র করতে পারেনি। কাজে এই ব্যর্থতা অবশ্যই আমাদের না, তবে এবার আমি আশা করছি সবাইকে সমন্বয় করে আমরা মহানগর কমিটি পদ দেব। এদিকে নতুন কমিটির পদ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আমি আগেও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ছিলাম, কারাগারে হামলা মামলায় জর্জরিত হয়েও আমি ঠিক আগের পদে রয়ে গেলাম। কোন অদৃশ্য কালো হাতের ইশারা কিভাবে কমিটি ঘোষণা হয়েছে, সেখানে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে। আমি এখানে কাজ করার মতো পরিবেশ আছে বলে আমি মনে করি না। যারা মহানগর বিএনপির কোনো পদে ছিল না, কিন্তু তারা বর্তমান কেন্দ্রীয় বিএনপির নেতা, আমাদের উপর নেতা হয়ে গেছে। এখন আমরা চাইলেও তো সমন্বয় করে কাজ করা সম্ভব হবে না আমাদের। এই অবস্থায় বিবাদমান সবগুলো গ্রুপকে আস্থায় এনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটির নেতাদের। নির্বাচনের জন্য এবং আন্দোলনের জন্য শুধু বিএনপির কমিটি না, অঙ্গ সংগঠনের কমিটিগুলো আমরা গঠন করে দলকে সুসংগঠিত করব। বর্তমানে নগর বিএনপির রাজনীতি অনেকটা 4টি ধারায় বিভক্ত। 2 বছর আগে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা আগুন ধরিয়ে দিয়েছিল দলীয় কার্যালয়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। র্যাবের 4র্থ দফার নিখোঁজের তালিকায় থাকা আরও 2 ভাই মঈনুদ্দিন শরীফ ও রেজওয়ান শরীফের সপরিবারে লাপাত্তা হওয়ার তথ্য মিলেছে। ইয়েমেনে আল কায়দা নেতা আনওয়ার আল আওলাকির সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছুদিন আগে দেশে আসার পর নিখোঁজ হন তারা। নিখোঁজ 2 ভাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বলে জানা গেছে। তাদের সঙ্গে নিরুদ্দেশ হন তাদের মা ও একজনের স্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। সোমবার মধ্যরাতে দেশের বিভিন্ন স্থান থেকে নিখোঁজ 70 জনের একটি তালিকা প্রকাশ করেছে র্যাব। 4র্থ দফায় এই তালিকায় যুক্ত হয়েছে 5 জনের নাম। এদের একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন শরীফ। কাঁঠালবাগান ক্রিসেন্ট রোডের বাসায় পরিবারের খোঁজ নিতে গিয়ে জানা যায় শুধু মঈনুদ্দিন নয়, নিখোঁজ রয়েছেন তার ভাই রেজওয়ান শরীফ, মা পান্না শরীফ এবং স্ত্রী তাসনুভা হায়দার। বাড়ির তত্ত্বাবধায়ক মিলন জানান এটি শরীফদের নানার বাড়ি। তার মা পান্না শরীফ 2 তলার 2টি ফ্ল্যাটের মালিক। প্রতি মাসের ভাড়া তুলে নিয়ে যান বাদল নামের একজন। থাকে কোথায়? ওনারা কি এখানে ভাড়া থাকতো নাকি নিজেদের বাড়ি? এটা পড়াশোনা করতো কোথায় জানেন? নর্থ সাউথে। পুলিশ কনস্টেবল ও আসছিল একদিন, ও আমাকে জিজ্ঞাসা, আমি কিন্তু আই ডোন্ট নো। টেলিফোনে বাদল জানান কুয়াকাটা বেড়াতে যাবার কথা বলেই মঈনুদ্দিন সহ পরিবারের 4 জন নিরুদ্দেশ হন। তারপর থেকে তিনি পান্না শরীফের সম্পত্তি দেখাশোনা করছেন। ওরা বলেছে যে আমরা কুয়াকাটা যাচ্ছি, কুয়াকাটা বলে ওরা হাওয়া এইখন, তারপরে আর জানি না কোথায় ওরা আছে। আর ওর মা বোধহয় ওদের সাথে গেছে। ছোট ছেলের বউ তো ছাড়াছাড়ি হয়ে গেছে, আজ 4-5 বছর বোধহয় হবে। তো ওদের তো আবার মাসে 20,000 টাকা দেওয়া লাগে, কোর্ট থেকে রায় দিয়েছে। দারোয়ানের দেয় 8,000 টাকা আর আমি দেই 8,000 টাকা। তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে 2010 সালে মঈনুদ্দিন শরীফ ও রেজওয়ান শরীফ ইয়েমেনে আল কায়দা নেতা আনোয়ার আল আওলাকির সঙ্গে দেখা করতে যান। তবে সে দেশের পুলিশ তাদের ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেশে আসার পর তারা একটি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশের হাতে গ্রেপ্তারও হন। পরে কারাগার থেকে জামিনে বেরিয়ে সপরিবারে নিরুদ্দেশ হন তারা। এদিকে নিখোঁজদের বিষয়ে থানায় কোনো জিডি করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। এই ফ্যামিলির বিষয়ে আমাদের থানাতে কেউ কোনো ধরনের রিপোর্ট করেনি। তাদের নিখোঁজ সংক্রান্ত বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে বা কেউ এরকম ধরনের কোনো রিপোর্ট এখন পর্যন্ত আমাদের করেননি। শুধুমাত্র এই পরিবার না, আমরা বিভিন্ন জায়গায় বর্তমান যে পরিস্থিতিতে আমরা মূলত খোঁজ খবর নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের যে তথ্য থাকে সেগুলোকে আমরা যাচাই বাছাই করছি। নিখোঁজ 4 জনের কোনো ছবি দিতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেগুলো আমরা সবসময়ের জন্যই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।
জঙ্গিবাদ দমনে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো হবে। সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রী সহ দেশের বিশিষ্ট সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রীরা বলেন, শিক্ষার্থীদের মূল্যবোধ বাড়াতে শিক্ষার পাশাপাশি তাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা দরকার। ইতোমধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসবিরোধী জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার কথা উল্লেখ করে তারা বলেন, বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে দেশের তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড কিভাবে আরো বিস্তৃত করতে পারি এবং তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে পারি। সংস্কৃতি চর্চার মানে এই কিন্তু নয় যে শুধুমাত্র গান শেখা বা নাচ শেখা বা কবিতা শেখা, তা কিন্তু নয়। বোধটাকে ধারণ করা, বাঙালি হিসেবে, মানুষ হিসেবে একজন রুচিবান মানুষ কিভাবে গড়ে উঠবে সেই ধারণাটি তাদের মধ্যে দেয়া। এই সাংস্কৃতিক কার্যক্রমটা বৃদ্ধি করা এটা একটা আমাদের মৌলিক কাজ, যা না হলে পরে আমাদের শিক্ষা সম্পূর্ণ হবে না। আমাদের ছেলে মেয়েদের নৈতিক মূল্যবোধ, আমাদের সাংস্কৃতিক চেতনাবোধ এবং তার যে সাংস্কৃতিক মান, সেটা বৃদ্ধি করা যদি শিক্ষার সাথে না যায়, তাহলে পরে সেটা খুব কাজে লাগবে না, বরং অনেক সময় খারাপ দিকেও চলে যেতে পারে। হলি আর্টিজানে হামলার পর থেকেই গুলশান বনানী এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার কর্মজীবীকে। অফিসগামীদের বাধ্য হয়ে হাঁটতে হচ্ছে অনেকটা পথ। এই সুযোগে রিকশা ও সিএনজি চালকেরা হাঁকছেন বাড়তি ভাড়া। দুর্ভোগের কথা স্বীকার করে পুলিশ বিভাগ জানালো, আগামীকাল থেকে উত্তর সিটি কর্পোরেশনের সহায়তায় এ এলাকার জন্য বিশেষ বাস ও রিকশা সার্ভিস চালু হবে। সাইদুল ইসলামের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। বহুজাতিক তেল কোম্পানিতে কাজ করেন তামিমা জাহান। কর্মস্থল গুলশানে, তাই মিরপুর থেকে সিএনজি অটোরিকশা বা বাসে করে তার এই ছুটে চলা বছর কয়েক ধরেই। আগে রবরব পরিবহনের এই বাসে কাকলি হয়ে গুলশান 2-এ নামতেন তিনি, কিন্তু 1 জুলাইয়ের হামলার পর গুলশান এলাকায় গণপরিবহন নিষিদ্ধ করা হয়েছে। তাই কাকলি অথবা বনানীতে নেমে 2 দফা রিকশা পরিবর্তন করে পৌঁছতে হচ্ছে তামিমাকে। আগে যেরকম ইজিলি আমি বাসা থেকে ডিরেক্ট বাসে এসে অফিসের সামনে নামতাম, এখন আর সেটা হচ্ছে না। এ কারণে গুলশান বনানী এলাকায় সারাদিনই দেখা মেলে শত শত মানুষের পায়ে হেঁটে যাত্রা। বনানী থেকে আমরা হেঁটে এখানে আসছি এবং এখানে দেখা যায় যে হাজার হাজার যাত্রী সবাই কিন্তু হেঁটে হেঁটে আসতেছে। আমরা কয় টাকা পাই, বেতন পাই, কোনো সময় গাড়ি ভাড়া যে আমাকে সম্ভব যাওয়া। হামলার পরপরই সিএনজি অটোগুলো এসব এলাকায় ঢুকতে না পারলেও এখন তল্লাশির পর সেগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, আর এতেই তাদের পোয়া 12। কাকুলি এলে এখান থেকে হলে 20 টাকা, নতুন বাজার হলে 25 টাকা। পিছনে 3 জন, সামনে 2 জন। কেমন হচ্ছে ইনকাম? ইনকাম ভালো হচ্ছে। এমনকি প্রাইভেট কারের চালকেরা মালিককে কর্মস্থলে নামিয়ে দিয়ে যাত্রী পরিবহন করছে ইচ্ছে মতো। আমরা খুশি, অনেকে 15 টাকা করে দিয়ে দিচ্ছি, 4 জনে 4-15 টাকা দিয়ে দিচ্ছি। নিরাপত্তার স্বার্থে গুলশানে গণপরিবহন নিষিদ্ধ করাকে মানুষ সাধুবাদ জানালেও তারা চায় বিকল্প উপায়। অবশ্য কর্তৃপক্ষ এরই মধ্যে গুলশান এলাকায় বিশেষ বাস নামানোর ঘোষণা দিলেও সেই আশ্বাস এখনো আলোর মুখ দেখেনি। এই বিষয়ে অলরেডি আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা এগিয়ে এসেছেন। আশা করছি যে আগামী 10 তারিখের মধ্যে সম্মিলিতভাবে আমরা এই যে বাস, শাটল বাস, সেটা আমরা চালু করতে পারব। এসব এলাকার জন্য 30টি এসি বাস ও শুধু কূটনৈতিক পাড়ার জন্য 500 রিকশা নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে আন্তর্জাতিক আদিবাসী দিবসে দেশের বিভিন্ন স্থানে র্যালি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বেতন 30% বেশি বাড়ানো যাবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেলে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে একথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। কোনো অবস্থাতেই ছাত্রছাত্রীদের বেতন সর্বোচ্চ 30% বেশি বাড়ানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া সংস্থাপন ব্যয় বাবদ ভর্তি নীতিমালায় বর্ণিত সেশন চার্জ ও উন্নয়ন ফির অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না বলেও জানায় মন্ত্রণালয়। এদিকে বেসরকারি স্কুল, কলেজে 30% বেশি বেতন বৃদ্ধি করা যাবে না। সরকারের এ ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। এদিকে শিক্ষাবিদরা বলছেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। এক একটা স্কুলে যেহেতু এক এক রকম নিয়ম, আমরা চাই না যে এক এক স্কুল এক এক রকম নিয়ম করে থাকুক।
গভর্নমেন্ট যেটা করছে বা সরকার যেটা করছে সেটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। 30% দিতে সরকার নির্ধারণ করছে, কোনো সমস্যা নাই, কিন্তু স্কুলে পড়াশোনার মান যেন আরো উন্নতি করে, যেভাবে বেতন বাড়াইছে উন্নতি করছে সেভাবে পড়াশোনার মানও যেন সেভাবে উন্নতি করে। 30%ও বাড়ানো উচিত না, কারণ দেখা যায় আমরা কোচিং করাই, স্কুলে তো বেতন প্রতি বছর বাড়তে বাড়তে তো বাড়তেছে। শিক্ষা মন্ত্রণালয় সবকিছু বিচার বিবেচনা করে একটা সুস্পষ্ট নির্দেশনা দিলে তাদের পক্ষে খুব সহজ হবে বোঝার জন্য যে সরকারি নির্দেশনা কারা মেনে চলছে এবং কারা অমান্য করছে। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন সহ ৮ জনের রায় দেওয়া হবে আগামীকাল। বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল রায়ের এই দিন ধার্য করেন। এর আগে গত ১৪ জুলাই এই ৮ জনের বিচার কার্যক্রম শেষ হয়। ৮ জনের মধ্যে সাখাওয়াত হোসেন ও বিল্লাল কারাগারে রয়েছেন, অন্যরা পলাতক। ১৯৯১ সালে সাখাওয়াত হোসেন জামাতের সংসদ সদস্য নির্বাচিত হন, পরে বিএনপিতে যোগ দেন, আর বর্তমানে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। অভিযুক্ত ৮ জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ৫টি অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা তাদের সর্বোচ্চ শাস্তি হবে। এই আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ। আশুরা খাতুন নামে একজন ভিকটিমকে চিংড়া রাজাকার ক্যাম্পে আটক রেখে আসামি সাখাওয়াত হোসেন নির্মমভাবে ধর্ষণ করে, মিরেন শেখ নুরউদ্দিনকে আটক করে নির্যাতন করে এই রাজাকার ক্যাম্পে, এবং আব্দুল মালিক নামে একজন কিশোরকে ধরে সে হত্যা করা হয়। আমরা প্রসিকিউশন পক্ষ থেকে এই আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলি সাংঘাতিকভাবে প্রমাণিত করতে সক্ষম হয়েছি এবং তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি। ১,৮১৭ কোটি ২৮ লাখ টাকার ৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ১,৮০২ কোটি ৬৮ লাখ টাকা। বড় প্রকল্পের মধ্যে রয়েছে ৬২৫ কোটি টাকা ব্যয়ে ফরিদপুরের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও ৫৫৮ কোটি টাকা ব্যয়ে ডেমরা এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলার উপকূলীয় অঞ্চলের দুর্গতদের পুনর্বাসন প্রকল্প, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দারিদ্র্য দূরীকরণ প্রকল্প, ভোমরা স্থলবন্দরের সঙ্গে সাতক্ষীরা শহরের সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প এবং ফেনীর সোনাগাজীতে সৌর ও বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণ প্রকল্প। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৫.৪০%, যা জুনের চেয়ে কম। ৭১ মুক্তিযুদ্ধের ঘাতকদের স্বজনরা যারা দেশে ও বিদেশে অবস্থান করে জঙ্গিবাদে মদদ দিচ্ছে, অর্থায়ন করছে ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, তাদের ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় একথা বলেন তিনি। ৭১ ঘাতক যারা এখন পর্যন্ত তাদের পরিবার পরিজন যারা ষড়যন্ত্র করছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে যদি আমরা দ্রুত আইনের আওতায় আনতে পারি, তাইলেই তাদের বড় ভাইদের, এই যে তাদের অর্থের যোগানদাতা বড় ভাইদের আমরা ধরতে পারব। এদের উদ্দেশ্য বাংলাদেশটাকে ধ্বংস করা, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করা, বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য বিদেশি প্রকৌশলী, বিদেশি বিশেষজ্ঞদের হত্যা করা। সবচেয়ে বড় টার্গেট হচ্ছে তাদের শেখ হাসিনা। যে দর্শন আব্দুল কাদের মোল্লাকে কসাই বানাইল, যে দর্শন মুজাহিদকে নির্মম বানাইল, যে দর্শন নিজামীকে ঘাতক বানাইল, ঠিক যেভাবে ওদেরকে ধুলাই করেছে, ঠিক একই দর্শন এখন ধুলাই করছে। বিষ বৃক্ষটাই মহিরু হয়ে, এই বিষ বৃক্ষের বীজটা মহিরু হয়ে পরিণত হয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে ভেজাল মোবিল গুদামজাতকরণ ও বিক্রির দায়ে রাজধানীর টিকাটুলিতে 2 ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ড, বিপুল পরিমাণ ভেজাল মোবিল জব্দ। রাজধানীতে বাড়ছে মৌসুমী জ্বরে আক্রান্তের সংখ্যা, এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। জ্বরের কারণ হিসেবে ঠান্ডা গরমের মিশ্র আবহাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। সুস্থ থাকতে সচেতনতার পাশাপাশি বৃষ্টিতে না ভেজা এবং ভোর রাতে ঠান্ডা থেকে দূরে থাকার পরামর্শ তাদের। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 1 বছর বয়সী শিশু আবিদ গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত, তাই বাবা মা নিয়ে এসেছেন রাজধানীর একটি শিশু হাসপাতালে। রাত 3টার দিকে একদম 102 জ্বর হয়েছে।
তারপর সাবজেক্ট দিছি, দেওয়ার পর একটু কমছে, সকালবেলা আবার হচ্ছে জ্বর হচ্ছে, 103 প্লাস হয়ে গেছে। বছরের এই সময়ে আবিদের মতো শিশুসহ নানা বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন ঠান্ডা জ্বরে, যাদের বেশিরভাগই নগরের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিচ্ছেন। আবার অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। 2 দিন জ্বর আসতে পারে, এখন এই জায়গায় নিয়ে আসতে পারবো যে টাইফয়েড হয়েছে, প্রসাব ইনফেকশন আর রক্ত ইনফেকশন ধরা পড়ছে। ঠান্ডা গরমের কারণে বৃষ্টির পানি মাথায় লাগছে। হঠাৎ ঠান্ডা জ্বরের প্রকোপ বাড়লেও চিকিৎসকরা বলছেন সচেতনতার পাশাপাশি সুস্থ থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রামের। প্রথম জ্বর আসলে আমরা বলি 2-3 দিন দেখতে, যে জ্বরের ওষুধ দেওয়া, গা হাত প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া, তারপর গা হাত পা একটু মুছে দেওয়া, স্পঞ্জ করা, মাথায় একটু পানি দেওয়া, এগুলোই আমরা বলি কমায় রাখতে। প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে দিয়ে কমায় রাখতে। বৃষ্টির পানিতে সরাসরি না ভেজা, তারপর বেশি আবার কাপড় চোপড় দিয়ে জড়ায় না রাখা এবং পানিটা পিওর করে খাওয়া। জ্বরে আক্রান্ত হলে স্বাভাবিক খাওয়া দাওয়ার পাশাপাশি ঠান্ডা পানি দিয়ে শরীর মুছে দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড আসবে কি আসবে না তা নিয়ে না ভেবে অনুশীলনের দিকে মনোযোগী হতে চান বলে জানিয়েছেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। কারণ ঘরোয়া কন্ডিশন হলেও আসন্ন সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন তিনি। পাশাপাশি দক্ষতা বাড়াতে স্কিল ট্রেনিং ক্যাম্পে ফিল্ডিং এর দিকে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান হাথুরুসিংহে। ইংল্যান্ড আসবে কি আসবে না তা নিয়ে মোটেই উদ্বিগ্ন নই, বরং তাদের মোকাবিলা করার জন্য যেটুকু প্রস্তুতি দরকার তা নিচ্ছি। এছাড়া ঘরোয়া কন্ডিশন হলেও ইংল্যান্ড সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ফিল্ডিং এ আমাদের পারফরমেন্স তেমন ভালো না, তাই স্কিল ক্যাম্পে এদিকে বিশেষ নজর দেওয়া হবে। আর ক্যাম্পে ডাক পাওয়া নতুন সদস্যরা ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলেছে, তাই দলের সুযোগ পেলে তারা ভালো করবে বলেই আশা করি। ভেজাল মোবিল গুদামজাতকরণ ও বিক্রির দায়ে রাজধানীর টিকাটুলি এলাকায় 2 ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে আরও 3 জনকে। সকালে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রথমে টিকাটুলি মোড়ের মোবিলের বিভিন্ন দোকানে অভিযান চালায় র্যাব। এ সময় বেশ কয়েকটি দোকান থেকে ভেজাল মোবিল জব্দ করেন তারা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী 2টি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িগুলোর নিচতলায় থাকা গুদামের তালা ভেঙে ব্যারেল ভর্তি বিপুল পরিমাণ ভেজাল মোবিল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আটক করে 2 ব্যবসায়ীকে 1 বছর করে কারাদণ্ড এবং 3 জনকে 5 লাখ টাকা করে জরিমানা করা হয়। নামি দামি ব্র্যান্ডের বোতল ব্যবহার করে দীর্ঘদিন ধরেই চক্রটি ভেজাল মোবিল বিক্রি করে আসছিল বলে জানান অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট। আদিবাসীদের শিক্ষা ও ভূমির অধিকারের দাবি নিয়ে সারা দেশে পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস। সকাল থেকে নানা কর্মসূচিতে সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসী নামে স্বীকৃতি প্রদান ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। জাতীয় সঙ্গীত আর বেলুন উড়িয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় আন্তর্জাতিক আদিবাসী দিবসের আনুষ্ঠানিকতা। সমাবেশে বক্তাদের কণ্ঠে উঠে আসে আদিবাসীদের নানা সমস্যার কথা। প্রতিনিয়ত তাদের জমি দখলের একটা তাগিদ তারা দেখতে পায়। আদিবাসী নন যারা তাদের দ্বারা, যারা রাজনৈতিক সামাজিক ভাবে শক্তিশালী তাদের দ্বারা। সমতলের কমপক্ষে 20 লক্ষ আদিবাসী, তাদের জন্য বাজেট বরাদ্দ হচ্ছে বছরে মাত্র 80 টাকা। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেন, সংবিধানে আদিবাসীদের কেন আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি তা স্পষ্ট করা হয়নি। অন্যদিকে পার্বত্য শান্তি চুক্তির 18 বছর পার হলেও তা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের চেয়ারম্যান। চুক্তি স্বাক্ষরের 18 বছর অতিবাহিত হয়েও আজকে যে বাস্তবতা আমরা দেখি সেটা আমরা আশা করতে পারি না। আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকার করতে না পারা সেটা আমাদের সামনে স্পষ্ট নয়। আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে পরে আন্তর্জাতিক বেশ কিছু আইনের সেগুলোর বাস্তবায়ন আমাদের করতে হবে। এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট, রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসী দিবস উদযাপিত হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অলিম্পিকের 3য় দিনে প্রথম স্বর্ণের দেখা পেল স্বাগতিক ব্রাজিল। এছাড়া সুইমিং এ আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। নতুন কোনো বিশ্ব রেকর্ড না হলেও পুলে 2টি অলিম্পিক রেকর্ড হয়েছে। নারীদের জুডোর 57 কেজি ইভেন্টে দেশকে প্রথম স্বর্ণ এনে দেন ব্রাজিলের রাফায়েলা সিলভা। ফাইনালে তিনি হারিয়েছেন মঙ্গোলিয়ান ওয়ার্ল্ড নাম্বার 1 দোসরেঙ্গিন সুমাইয়াকে। এর আগে 2013 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একই ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন 24 বছর বয়সী সিলভা। এদিকে সাঁতারে নারীদের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে প্রথম অংশ নিয়ে অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের লিলি কিং।
আর পুরুষদের 100 মিটার ব্যাক স্ট্রোকে অব্যাহত আছে যুক্তরাষ্ট্রের আধিপত্য। 21 বছর বয়সী মার্কিন সাঁতারু রায়ান মার্ফি অলিম্পিকে রেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণ। এ নিয়ে টানা 6টি অলিম্পিকে 100 মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্রের কোনো সাঁতারু। ফুটবলের খবর। নতুন মৌসুম শুরুর আগে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তোলার হাতছানি রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার সামনে। নরওয়ের লার্কেন্ডাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত 1:45 শুরু হবে দুই দলের লড়াই। এক মৌসুম বিরতির পর আবার উয়েফা সুপার কাপে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও সেভিয়া। এখন পর্যন্ত 4বার সুপার কাপে অংশ নিয়ে 2বার শিরোপা জিতেছে গ্যালাকটিকোসরা, আর রিয়ালের সমান অংশ নিয়ে সেভিয়ায় শিরোপা একটি। তবে মর্যাদার এই লড়াইয়ের আগে রিয়ালের চিন্তার কারণ ইনজুরি। এই ম্যাচেও থাকবেন না দলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। তাই মোরাতা, রামোস, রদ্রিগেজই রিয়াল কোচ জিনেদিন জিদানের ভরসা। অন্যদিকে নতুন কোচ হোর্হে সাম্পাওলির অধীনে বড় কোনো ম্যাচে মাঠে নামবে সেভিয়া। গেল 3 মৌসুমের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হলেও সুপার কাপ ঘরে না তোলার আক্ষেপ এবার ঘোচাতে চায় দ্য রেড অ্যান্ড হোয়াইটসরা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির কমিটি ঘোষণার পর থেকে বেড়েই চলছে অসন্তোষ। ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের হুমকি। কমিটি গঠনে কিছু ভুল থাকলেও আন্দোলনের প্রভাব পড়বে না, দাবি সিনিয়র নেতাদের। সপরিবারে নিরুদ্দেশ হওয়ার তথ্য মিলল নিখোঁজের তালিকায় থাকা 2 ভাইয়ের। দুজনই নর্থ সাউথের প্রাক্তন ছাত্র। ইয়েমেনে আল কায়দা নেতার সাথে সাক্ষাৎ করেছিলেন 6 বছর আগে। হোলি আর্টিজানে হামলার পর থেকে গুলশান বনানী এলাকায় বন্ধ গণপরিবহন। দুর্ভোগে হাজার হাজার কর্মজীবী। সমস্যা সমাধানে বিশেষ বাস ও রিকশা সার্ভিস চালুর উদ্যোগ। 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় যশোরের জাতীয় পার্টির সাবেক এমপি শাখাওয়াত সহ 8 জনের রায় কাল। সর্বোচ্চ শাস্তির আশাবাদ রাষ্ট্রপক্ষের। এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন 30% বেশি বাড়ানো যাবে না, প্রজ্ঞাপন জারি। স্বাগত জানালেন অভিভাবকরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।